রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন। মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের, থাকবে সেনা টহল। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে নিত্যপণ্য। আমাদের সাধারণ নাগরিকের অনেক দায়িত্ব রয়েছে এই লকডাউনে, তাদেরকে সহযোগিতা করার জন্য। অফিসে যাওয়ার জন্য আমাদের একটু সমস্যা হবে আর কি। চেতার ভিতরে আছি, মনে করেন আমরা কি ডিউটি যাইতে পারবো কিনা এটা তো আমি জানি না। আরো আগেই কঠিনভাবে পালন করা উচিত ছিল। ঘরে থাকার জন্য যা যা দরকার সব করছি। দেশে করোনায় রেকর্ড ৪৫ জনের মৃত্যু, সর্বোচ্চ ৩,১৭১ জন শনাক্ত। বাসায় অক্সিজেন মজুদ না করার আহ্বান। চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের প্রস্তুতি, তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। প্রাথমিক পর্যায়ে লন্ডন ও কাতার রুটে চলবে ফ্লাইট। রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর হচ্ছে লকডাউন। পুরোপুরি অবরুদ্ধ করে ফেলা হচ্ছে এলাকাটি। রাতে টহল দেবে সেনাবাহিনী। লকডাউন নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা হবে বলে আশ্বস্ত করলেন স্থানীয় জনপ্রতিনিধি। বিস্তারিত জানাবেন ফারুক ভুইয়া রবিন। করোনা সংক্রমণ মোকাবেলায় পরবর্তী ধাপে বাংলাদেশ। পরীক্ষামূলক লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার। জরুরি প্রয়োজনে খোলা থাকবে 8টি প্রবেশপথের কেবল একটি। ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। বাড়ির বাইরে বের হলেই জরিমানা কিংবা শাস্তি। মঙ্গলবার দিনভর নিত্যপণ্য কিনতে ভিড় করেছেন স্থানীয়রা। এলাকাভিত্তিক এই লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল তাদের। আমাদের সাধারণ নাগরিকের অনেক দায়িত্ব রয়েছে এই লকডাউনে, তাদেরকে সহযোগিতা করার জন্য। আরো আগেই কঠিনভাবে পালন করা উচিত ছিল। একটা হোল্ডিং এর মানুষ এরকম অসুবিধায় আছে বা আক্রান্ত, তাদেরকে বাইরে বের হতে নিষেধ করাটাই উত্তম ছিল। কর্মজীবীদের দুশ্চিন্তাটা একটু বেশি। কাজে যাওয়া আসা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। অফিসে যাওয়ার জন্য আমাদের একটু সমস্যা হবে আর কি। চেতার ভিতরে আছি, মনে করেন আমরা কি ডিউটি যাইতে পারবো কিনা এটা তো আমি জানি না। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বস্ত করলেন বিশেষ ব্যবস্থায় ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে চালু থাকবে পণ্য পরিষেবা। নিম্ন আয়ের মানুষের জন্য থাকবে ত্রাণ সহায়তা। একটা এলাকায় মানুষ থাকার জন্য, ঘরে থাকার জন্য যা যা দরকার সব করছি। ইভেন তার বাসার ময়লাটাও যদি পরিষ্কার করতে হয় সেটাও আমরা আমাদের লোকের মাধ্যমে নিয়ে আসব। পুলিশ জানালো 14 থেকে 21 দিন পর্যন্ত লকডাউন কার্যকর রাখার প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞরা যারা আছেন, ভাইরোলজিস্ট যারা আছেন, তারা বলছেন যে কমপক্ষে 14 দিন লকডাউনের আওতায় থাকবে। তবে এটা 21 দিন পর্যন্ত বর্ধিত করা হতে পারে। আমাদের সেই প্রিপারেশন আছে। লকডাউন এলাকায় সমন্বয়ের জন্য রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহে বসানো হয়েছে বুথ। প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোমো। জাফর, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত 12টা থেকে পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়াটি অনেকটাই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এই জায়গাটিতে, এই প্রবেশ মুখটিতে আমি যে পরিমাণ মানুষ দেখতে পেয়েছি, এখন কিন্তু তার প্রায় 1% মানুষ রয়েছেন। অর্থাৎ খুবই অতি প্রয়োজন ছাড়া কিন্তু কেউই বের হচ্ছেন না। আর পাশাপাশি এই পূর্ব রাজাবাজার এলাকায় যে মুদি দোকান বা যেসব প্রতিষ্ঠান খোলা ছিল সেগুলো কিন্তু এখন প্রায় সব কটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আর মাত্র লকডাউন শুরু হওয়ার 3 ঘন্টা আগে থেকে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই সিটি কর্পোরেশনের যে ঘোষণাটি রয়েছে সরকারের, সেটি কিন্তু তারা মানতে শুরু করেছেন। এবং আমি বেশ কয়েকজন এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে যেহেতু এই 27 নম্বর ওয়ার্ডটিতে করোনা সংক্রমণ অন্যান্য ওয়ার্ডগুলোর তুলনায় বেশি ছিল এবং সরকারি যে পদক্ষেপ নিয়েছেন লকডাউন রাখার এই এলাকাটি, এই উদ্যোগকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে যেভাবে দেশে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে এই যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি তাদের জীবনের সুরক্ষা এবং তাদের এই এলাকার সামাজিক সংক্রমণ রোধ করতে অনেকটাই সাহায্য করবে বলে এই পূর্ব রাজাবাজারের বাসিন্দারা মনে করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ রাত 12টা থেকে যে লকডাউন প্রক্রিয়াটি শুরু হবে সেটি
যাতে সুষ্ঠু এবং সার্বিকভাবে সুন্দরভাবে হয় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য ইতিমধ্যে একটি সরকারি সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা ডিএমপি থেকে শুরু করে সরকার থেকে সার্বিক পর্যায়ে থেকে আইসিডিআর থেকে সবাই থেকে কিন্তু একটি কেন্দ্রীয় একটি নিয়ন্ত্রণ এবং মনিটরিং কেন্দ্র করা হয়েছে এবং সার্বিকভাবে সরকারি পক্ষ থেকে এই পূর্ব রাজাবাজারে যে লকডাউন পরিস্থিতি শুরু হবে আজ রাত 12টা থেকে সেটি কিন্তু মনিটর করবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পূর্ব রাজাবাজারের যে লকডাউনটি যেটি আজ রাত 12টা থেকে শুরু হবে সেটি কিন্তু একটি টেস্ট কেস হিসেবে অর্থাৎ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এবং এখানে সুফল পাওয়া গেলে কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে রাজধানী সহ সারা দেশে প্রয়োজন অনুসারে কিন্তু সরকার এই লকডাউনটা চালু করতে পারে। তো জাফর, এই ছিল পূর্ব রাজাবাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জোনভিত্তিক লকডাউনের প্রথম কেস পূর্ব রাজাবাজারের সামনে থেকে আমাদের সঙ্গে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার মার্জিয়া মুমু। করোনা সংক্রমণের 3 মাস পেরিয়ে দেশে একদিনে রেকর্ড 45 জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক 14,664 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3,171 জন। মৃতদের মধ্যে 36 জনই 40 ঊর্ধ্ব। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় বাসায় চিকিৎসকের অনুমোদন ছাড়া অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার আহ্বান জানানো হয়। 3 মাস পেরিয়ে অনেকটাই পাল্টে গেছে বাংলাদেশের করোনা পরিস্থিতি। 94তম দিনে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 45 জন। মোট মৃতের সংখ্যা হাজার ছুঁই। শনাক্তের সংখ্যা এদিন 3000 ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে প্রতি 100 জনে অন্তত 21 জন সংক্রমিত হচ্ছেন। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3171 জন এবং শনাক্তের হার 21.62%। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। দুঃসহ সময়ে প্রাণ বাঁচাতে মরিয়া মানুষ নানা পন্থা অবলম্বন করছেন। অনেকেই কিনছেন অক্সিজেন সিলিন্ডার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ বাড়িতে মজুত করে গুরুতরদের বঞ্চিত না করার। কোভিড-19 চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না। অক্সিজেন থেরাপি প্রত্যেক মিনিটে কত লিটার বা কত ml বা মিলিলিটার অক্সিজেন যাবে এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন এবং একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। আবারও স্বাস্থ্যবিধিগুলো মানার তাগিদ তাদের। মানসিক স্বাস্থ্যের প্রতি সকল। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। দেশে করোনা সংক্রমণের 94তম দিনে আমরা দেখেছি যে করোনা সংক্রমণ, করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা এবং করোনা পরীক্ষার সব রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। আমরা যদি শুরুতেই আজকের 9 জুনের সার্বিক চিত্র যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,664টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,171 জন। মৃতের সংখ্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যাও 45 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 975 জনই। আর আজকে সুস্থতার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, সেটি তারা বলছে যে সবচেয়ে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 15,337। মৃত্যুর মধ্যে 33 জন পুরুষ মারা গেছেন এবং নারী মারা গেছেন 12 জন। আমরা যদি বয়স ভিত্তিক সংক্রমণের হারটা একটু দেখি তাহলে দেখতে পাবো যে 21 থেকে 30 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে সংক্রমণের হার 27.6%। এরপরে 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার 27.1%। এরপরে 41 থেকে 50 বছরের মধ্যে সংক্রমণের হার 17.3, 51 থেকে 60 বছরের মধ্যে সংক্রমণের হার 11% এবং অন্যান্য যে বয়সী রয়েছেন তাদের মধ্যে সংক্রমণের হার 17%। 5 জন সংক্রমণের হার ছিল 20.07%, 7 জনে 20.88%, 8 জুনে ছিল সেই হারটি 21.13%। 9 জন সংক্রমণের হার যেটি দেখছি আমরা 21.62%। তো সব মিলিয়ে বলা চলে স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছেন যে বয়স্কদের দিকে বেশি নজর দিতে এবং নিজে সচেতন হলে
পরিবারের অন্যদের সচেতন হলেই কেবলমাত্র করোনা সংক্রমণ থেকে মুক্তি উপায় হবে বা মুক্তি পাওয়া সম্ভব হবে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। চট্টগ্রামে দুটি কোভিড পরীক্ষাগারে জমে আছে 5,000-এর বেশি নমুনা। পরীক্ষা করতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে। এক সপ্তাহেও মিলছে না ফলাফল। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় ল্যাব কম হওয়ায় এ অবস্থা বলে জানান সিভিল সার্জন। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের দৃশ্য এটি। কোনো রকম দূরত্ব না রেখে হুড়ুহুড়ি করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। যাদের ভাগ্য সহায় হচ্ছে তারাই নমুনা দিতে পারছেন, বাকিদের ফিরতে হচ্ছে হতাশ হয়ে। লাইন ধরে দাঁড়াতে হয়, সবাই ঘেঁষাঘেঁষি করে, কোনো সিরিয়াল মেনটেন করে না। 3 দিন আসার পরও পরীক্ষা করতে পারিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সিবাসু, বিআইটিআইডি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মোট নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে 600 থেকে 650, কিন্তু প্রতিদিন নমুনা সংগ্রহ করা হয় 1000-এর বেশি। নমুনা দিতে পারলে যে ভোগান্তি থেকে রেহাই মিলবে তা কিন্তু নয়। এবার অপেক্ষার পালা রিপোর্টের জন্য। চট্টগ্রামে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগছে 7 থেকে 8 দিন। আমরা যে চিত্র পাচ্ছি সে চিত্রটা হচ্ছে কমপক্ষে 1 সপ্তাহ আগের। সে কারণে আমরা আজকের দিনের কি পরিস্থিতি সেটা বুঝে উঠতে পারছি না। ফলে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যেই রোগীগুলো ভর্তি আছে তাদের ঠিকমতো রিলিজ করা যাচ্ছে না। গত মাসের শেষ সপ্তাহে ল্যাব প্রধান সহ 5 জন টেকনিশিয়ান আক্রান্ত হয়। 6 দিন বন্ধ রাখতে হয় বিআইটিআইডি পরীক্ষাগার। এর ফলে কয়েক হাজার নমুনা আটকে আছে। আমরা ঢাকার সাথে যোগাযোগ করছি, প্রায় 3000 স্যাম্পল আমরা সেখানে পাঠাবো। ফলাফল পেতে ধীরগতির কারণে আক্রান্ত রোগী আরও বেশি মানুষকে সংক্রমিত করছে বলে মনে করছেন চিকিৎসকরা। আর্লি ডিটেকশন না হলে আর্লি আইসোলেশন, প্রপার ট্রিটমেন্ট, কন্ট্রোল অফ দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ হয় না। গত 26শে মার্চ থেকে চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ প্রায় 3 মাস পর আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব। অন্যান্য দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখায় এখনই বাকি রুটগুলোতে ফ্লাইট চালু হচ্ছে না। করোনা মহামারীর কারণে গত 21শে মার্চ থেকে চীন ও যুক্তরাজ্য ছাড়া সব রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির অবনতি হওয়ায় মার্চের শেষ দিকে যুক্তরাজ্যেও ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। তবে এই দুটি দেশ ছাড়া কোনো দেশ এখনও বাংলাদেশি যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। এই প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে যুক্তরাজ্যে ফ্লাইট চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু করা হচ্ছে। এদিকে কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহী হলেও কোনো বাংলাদেশি যাত্রী বহন করবে না, শুধু ট্রানজিট যাত্রী নেওয়া হবে। এদিকে দেশি এয়ারলাইন্সগুলোর অনওয়ার্ড ফ্লাইট না থাকায় তারা ফ্লাইট চালাতে পারবে না। প্রথম পর্যায়ে আমরা লন্ডন ফ্লাইট পরিচালনা করব। এটা জুন মাসের 3 সপ্তাহ থেকে চলবে। পরবর্তীতে অন্যান্য রুটগুলো বিবেচনা করা হবে। মূলত বাংলাদেশ তার ইন্টারন্যাশনাল ফ্লাইটের রুট অপারেশন করলে যে যথেষ্ট নয়, বাংলাদেশ যেখানে যাবে সেই দেশেরও অনুমতি প্রয়োজন আছে। তা না হলে তো এক পক্ষে কোনো রুট পরিচালনা করা যায় না। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাওয়ের নির্দেশনা অনুসারে ফ্লাইট পরিচালনায় স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা মেনে চলতে হবে যাত্রীবাহী বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে। সামাজিক দূরত্ব নিশ্চিতে 70% বেশি যাত্রী পরিবহন করা যাবে না। যাত্রীদের গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক। ফ্লাইট চালু হলে সেগুলি আন্তর্জাতিক মানের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলি মেনটেন করে ফ্লাইট চালু হবে এবং সেই ব্যাপারে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমরা সম্পূর্ণ ব্যবস্থা প্রস্তুতি গ্রহণ করেছি। 1 জুন থেকে 35টি স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চালু করা হয়। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি। তবে সৌদি সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই যাত্রী পাঠানো হবে বলেও জানান তিনি। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে এখনো কোনো অফিসিয়াল ডিসিশন পাওয়া যায় নাই। আর এই বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধিত হয়েছেন তারা যদি কোনো কারণে এই বছর হজে যেতে না পারেন তাহলে পরবর্তী বছর অর্থাৎ 2021 সালের হজে ওনারা প্রায়োরিটি বেসিসে যেতে পারবেন। নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ করে আমাদেরকে কোনো অফার দেয়, এর পলিসি কি হবে ইত্যাদি নিশ্চয় সৌদি কর্তৃপক্ষ থেকেই দিয়ে দেওয়া হবে। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে কথা বলেন মন্ত্রী।
এর আগে জলবায়ু ঝুঁকিতে থাকা ৪৮ দেশের জোট সিভিএফ ও V20 সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। প্রথমত, যদি রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক না, যেগুলো আমরা আশ্রয় দিয়েছি তাদেরও নিয়ে যেতে চাই, দে আর মোস্ট ওয়েলকাম। যারা আমাদের ফরমাইশ করেন আর মুরব্বিয়ানা করেন যে ওগুলোর ভালো রাখেন, আমি তাদের প্রতি অনুরোধ করি আপনারা পারলে ওদের নিয়ে যান এবং আপনারা ভালো রাখেন। আমি এটা অ্যাপিল করি গ্লোবাল লিডারশিপ সবাইকে। আর মালয়েশিয়ার ওখানে পাওয়া গেছে, আমি এখনো পুরো তথ্য পাইনি, নিশ্চয়ই এগুলো আমাদের দায়িত্ব না। কোভিড পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আর এজন্যই প্রকল্পে অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। পরিকল্পনা মন্ত্রীও বলছেন দুর্নীতি রোধে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। সানবির রূপলের রিপোর্ট। বিভিন্ন মেডিকেল কলেজে সরঞ্জাম নিয়ে দুর্নীতির খবর গেল বছর সংবাদের শিরোনাম হয়। করোনাকালেও স্বাস্থ্য খাতের কেনাকাটায় প্রকল্পের অনিয়ম পিছু ছাড়েনি। এছাড়া শেষ কয়েক বছরে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ড কিংবা পর্দা কেলেঙ্কারির খবরও অজানা নয়। প্রকল্পের এমন অপচয় দুর্নীতির খবর মাঝে মধ্যেই হয়ে ওঠে টক অফ দি কান্ট্রি। এমন বাস্তবতায় করোনার এই সংকটের মধ্যেই 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। 8.2% উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেই বাজেটের সম্ভাব্য আকার 5,57,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 34,000 কোটি টাকা বেশি। এর মধ্যে 1058টি প্রকল্পের জন্য 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আগের বছরের চেয়ে প্রকল্প কমানো হয়েছে 506টি। প্রকল্প সংখ্যা কমলেও বরাদ্দ বেড়েছে। টিআইবি বলছে বাজেটের সুফল জনগণকে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে আপোষহীন। বাজেট হতে হবে সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী এবং সত্যিকার অর্থেই দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করে বাজেট পরিকল্পনা করা এবং বাজেট বাস্তবায়ন করা। একদিক থেকে সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন প্রকল্পের অনিয়ম রোধে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দিলে অপচয় কমবে। আন্তর্জাতিক মানদণ্ডে কিভাবে সরকার যেতে পারেন সেরকম একটি কাঠামো চিন্তা করা দরকার। তৃতীয় পক্ষের জায়গা থেকে এই সমস্ত প্রকল্প মূল্যায়ন এবং সেখান থেকে অপচয় রোধ করবার পদক্ষেপ নেওয়া দরকার। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন অর্থ ব্যয়ে আরও সতর্ক থাকবে সরকার। বালিশকাণ্ডের কথা বললেন, আমাদেরকে ওইটা আঘাত করেছে। আপনাকে ব্রেকডাউন দিতে হবে, এর ফলে আমরা কিছুটা ওইগুলাকে আমরা একটু বোধহয় আটকাতে পারছি। করোনা সংকটের মধ্যে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি চাঙ্গা রাখতে নতুন বাজেট কতটা জনকল্যাণমুখী হবে তা নির্ভর করছে বরাদ্দ ও বাস্তবায়নের সমন্বয়ের উপর। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন 6 মাসের জন্য বাজেট ঘোষণার প্রস্তাব দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি করোনাকালীন বিশেষ বাজেট অধিবেশন ঘোষণারও আহ্বান জানান। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে 2020-21 অর্থ বছরের বাজেট ভাবনা কেমন হবে তা নিয়ে কথা বলেন তিনি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে সারা বিশ্বে, তাতে করে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যেটাকে আমরা গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, সেটার লক্ষণগুলো খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ইতিমধ্যে। 2021 বছর অর্থ বছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তাই এবারের বাজেট হতে যাচ্ছে কাল্পনিক কাগুজে বাজেট বলেই আমরা সন্দেহ করছি, আশঙ্কা করছি। বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন করোনা কালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হবে না, করতে হবে বিশেষ বাজেট। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা, কারণ করোনার পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্য অর্জিত হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন, মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের, থাকবে সেনা টহল। দেশে করোনায় 45 জনের মৃত্যু, সর্বোচ্চ 3000-এর বেশি শনাক্ত। দেশে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের প্রস্তুতি, তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। প্রাথমিক পর্যায়ে লন্ডন ও কাতার রুটে চলবে ফ্লাইট। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।